বোরিং বাঙালি চ্যানেলে আজকে আপনারা শুনবেন মোহাম্মদ জাফর ইকবালের বেজি। আজ দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ। ট্রলারটি যখন গন্তব্যে পৌঁছেছে তখন বেলা গড়িয়ে এসেছে। নিয়াত, জয়ন্ত আর শ্রাবণী বড় একটি রিলিফ কাজের ছোট একটা অংশ হিসেবে এসেছে। কাজেই তাদের কোনো গুরুত্ব দেবে কিনা সেটা নিয়ে খুব সন্দেহের মাঝে ছিল, কিন্তু দেখা গেল তাদের আশঙ্কা অমূলক। বিশাল একটি বার্জ সমুদ্রের মাঝে নোঙর করে রাখা আছে, সেটি ঘিরে নানা রকম কর্মব্যস্ততা। অসংখ্য ট্রলার এবং নৌকা, কিছু ছোট লঞ্চ, বেশ কিছু স্পিডবোট দাঁড়িয়ে আছে। তার মাঝে নানা রকম রিলিফ সামগ্রী তোলা হচ্ছে। লোকজনের হইচই চেঁচামেচিতে একটা কর্মমুখর পরিবেশ। কিন্তু তার ভেতরে তিনজন পৌঁছানো মাত্রই তাদেরকে রিলিফ কাজের দায়িত্বে যে মানুষটি, তার কাছে নিয়ে যাওয়া হলো। ভদ্রলোক জাতিতে ব্রিটিশ, মধ্যবয়স্ক, চুলদাড়িতে পাক ধরেছে, রোদে পোড়া চেহারা। তাদেরকে দেখে ভারী খুশি হলেন। জরুরিভাবে যোগাযোগ করে এই জিনিসগুলো আনা হয়েছে। বোঝা গেল ওগুলো ছাড়া রিলিফ ওয়ার্কের ওষুধপত্রে এক ধরনের অসঙ্গতি থেকে যেত। ব্রিটিশ ভদ্রলোক ইংরেজিতে বললেন, তোমরা অনেক কষ্ট করে এসেছো, এখন বিশ্রাম নাও, বার্জের উপরে তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে। জয়ন্ত ইংরেজি মোটামুটি গুছিয়ে লিখতে পারে, কিন্তু বলার সময় তার খানিকটা বাধো বাধো ঠেকে। তাই দিয়েই সে বলল যে তারা ট্রলারে শুয়ে বসে এসেছে এবং মোটেও ক্লান্ত নয়। এই কথা শুনে সাথে সাথে তাদের কাজে লাগিয়ে দেয়া হলো। শারীরিক পরিশ্রম করার মতো অনেক মানুষ আছে, কিন্তু মোটামুটি লেখাপড়া জানে এখানে এরকম মানুষের খুব অভাব। বার্জ থেকে নানা রিলিফ বের করে ট্রলার এবং নৌকায় তোলা হতে লাগলো। ম্যাপে ছোট ছোট দ্বীপগুলি চিহ্নিত আছে। কোথায় কত মানুষ মারা গেছে, কতজন ঘরবাড়ি হারিয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে লিখে রাখা আছে। ম্যাপ এবং লিস্ট দেখে জিনিসপত্রের পরিমাণ ঠিক করে চিরকুটে সংখ্যাটি লিখে দেওয়া হতে লাগলো। সেটি দেখে মালপত্র বোঝাই করে ট্রলার, নৌকা, লঞ্চগুলো চলে যেতে শুরু করলো। যেগুলো গিয়েছে সেগুলো ফিরে আসতে শুরু করেছে। সেখানে মালপত্র বোঝাই করে আবার তাদের নতুন জায়গায় পাঠানো হতে লাগলো। রিলিফ ওয়ার্কে আরো অনেকে এসেছে। একটা বড় অংশ এসেছে কিছু এনজিও থেকে। বিশ্ববিদ্যালয় আর কলেজের আরো কিছু ছাত্র এসেছে। ছাত্রী হিসেবে শ্রাবণী একজন। তবে ব্রিটিশ রিলিফ টিমের সাথে কয়েকজন মহিলা এসেছে। জয়ন্ত যদিও মুখ টিপে হেসে বলল, তারা শুধু নামেই মহিলা, দেখতে শুনতে আকারে এবং আকৃতিতে সবাই এই দেশের বড় সন্ত্রাসীর মতো। সমস্ত কাজ শেষ করে ঘুমুতে ঘুমুতে গভীর রাত হয়ে গেল। বার্জের ডেকে সবার শোয়ার ব্যবস্থা করা হয়েছে, শুধু মেয়েদের আলাদা ক্যাবিন দেওয়া হয়েছে। শ্রাবণীর ক্যাবিনটি দেখে জয়ন্ত এবং নিয়াজের চোখ হিংসায় ছোট ছোট হয়ে গেল। ছোট বাঙ্ক বেড, মাথার কাছে গোল জানালা, ছোট খেলনার মতো একটা সিঙ্ক, লাগোয়া বাথরুম, সবকিছু ঝকঝক তকতক করছে। জয়ন্ত দেখে শুনে মুখ ছুচালো করে বলল, তোরা না নারীবাদী মহিলা, আমাদেরকে শুকনো ডেকের মাঝে শুয়ে রেখে নিজে এরকম ক্যাবিন নিয়ে ঘুমোচ্ছিস যে? আমি নেইনি, আমাকে দেয়া হয়েছে, ছুঁড়ে ফেলে দে, বলে দে থাকবো না এখানে। শ্রাবণী বক্তৃতা দেবার ভঙ্গি করে বলল, যে জাতি নারীদের সম্মান করে না সে জাতির উন্নতি হয় না, তোরাও শেখ। পরের দিনটিও ব্যস্ততার মাঝে কাটলো। বিকেলের দিকে তারা একটা দলের সাথে কাছাকাছি ছোট একটা দ্বীপে রিলিফ নিয়ে গেল। তাদেরকে আসতে দেখে অনেক আগে থেকে মানুষজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। শুকনো অভুক্ত মানুষ, ঘরবাড়ি ভয়ঙ্কর সাইক্লোন আর জলোচ্ছ্বাসে উড়ে গেছে। আগে থেকে খবর পেয়েছিল বলে নিরাপদ আশ্রয় গিয়ে অবশ্য বেশিরভাগ মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। ফিরে আসার সময় আবার তারা হকুন্দিয়া দ্বীপের অন্য পাশ দিয়ে ফিরে এলো। গভীর অরণ্যে ঢেকে থাকা দ্বীপটি দূর থেকে খুব রহস্যময় মনে হয়। এখানে কোনো মানুষ নেই, কেউ গেলে সাথে সাথে মারা পড়ে চিন্তা করলেই কেমন জানি ভয় হয়। পরের দিন ঘুম থেকে উঠে জয়ন্ত আবিষ্কার করলো আজকের দিনটিতে তাদের ছুটি দেয়া হয়েছে। ঢাকা থেকে বেশ কিছু ভলেন্টিয়ার এসেছে। তাদেরকে ব্যস্ত রাখার জন্য সব কাজকর্মই তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যেখানে বাসটি নোঙর করে রাখা হয়েছে সেই দ্বীপটি ঘুরে দেখা যেতে পারে, কিন্তু এটি একেবারেই সাদামাটা একটি দ্বীপ। সাইক্লোনে ঘরবাড়ি ধুয়ে মুছে গিয়ে আরো সাদামাটা হয়ে গেছে। গ্রাম্য পথ ধরে হেঁটে আবিষ্কার করলো সঙ্গে শ্রাবণী থাকার কারণে পেছনে ছোট ছোট বাচ্চার একটা বড় মিছিল তৈরি হয়ে গেছে। বাচ্চাগুলোর সাথে কথা বলার চেষ্টা করে লাভ হলো না। শহরের এই মানুষগুলোকে তারা বুঝতে পারে না। কথাবার্তা বললে
তারা দৌড়ে নিরাপদ দূরত্বে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এরকম সময়ে জয়ন্ত বলল, চল হকুন্দিয়া দ্বীপ থেকে ঘুরে আসি। নিয়াজ ভুরু কুচকে বলল, কি বললি? বলেছি হকুন্দিয়া দ্বীপ থেকে ঘুরে আসি। কিভাবে যাবি? খোঁজ করলে একটা স্পিড বোট বা ট্রলার কিছু একটা পেয়ে যাব। শ্রাবণী বলল, তারপর যখন খুন হয়ে যাবি তখন কি হবে? জয়ন্ত বলল, তুই সত্যি বিশ্বাস করিস ওখানে গেলেই মানুষ খুন হয়ে যায়? সবাই যখন বলছে তখন নিশ্চয়ই একটা কারণ আছে। জয়ন্ত একটু রেগে বলল, এখানকার মানুষেরা আরো কি বলছে শুনিসনি? কি বলছে? বলেছে সাইক্লোনটা সোজা এদিকে আসছিল, এখানকার এক পীর সাহেব ধমক দিয়ে পূব দিকে সরিয়ে দিয়েছেন। বলছে গভীর রাতে গ্রামের রাস্তায় রাস্তায় ওলাবিলা ইনিয়ে বিনিয়ে কাঁদছে, যার অর্থ গ্রামের সব মানুষ কলেরায় মরে যাবে। বলছে চাঁদনি রাতে সুপারি গাছে বসে বসে পরীরা আকাশে উঠছে। আরো শুনবি? থাক, অনেক বক্তৃতা হয়েছে। জয়ন্ত গলা উঁচিয়ে বলল, তোরা যেতে না চাইলে নাই, দরকার হলে আমি একাই যাব। কেন? প্রমাণ করতে চাই পুরোটা কুসংস্কার। আর কিছু না হোক, তখন মানুষ আবার এই সুন্দর দ্বীপটায় থাকতে পারবে। শ্রাবণী কিছু না বলে জয়ন্তর দিকে তাকিয়ে রইল। জয়ন্ত বলল, মনে করিস না আমি পাগলামো করছি। এরকম একটা ব্যাপার জেনে শুনেও যদি দ্বীপটাতে অন্তত পা না ফেলে আসি, তাহলে নিজের কাছে নিজের খারাপ লাগবে, মনে হবে কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে ফেললাম। ঠিক আছে, শ্রাবণী মাথা নেড়ে বলল, আমি যাব। নিয়াজ বলল, তাহলে আমি একা বসে থেকে আর কি করব? আমিও যাব। জয়ন্ত হাতে কিল দিয়ে বলল, চমৎকার, আমি গিয়ে দেখি একটা স্পিড বোট বা ট্রলার নৌকা কিছু একটা পাই কিনা। শ্রাবণী মনে মনে আশা করছিল রিলিফ কাজে সবাই ব্যস্ত থাকবে, জয়ন্তর এরকম পাগলামোর জন্য কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেখা গেল কিছুক্ষণের মাঝেই জয়ন্ত একগাল হাসি নিয়ে ফিরে এলো। সে জব্বার মিয়াকেই পেয়ে গেছে। জব্বার মিয়া চাইছে না তারা সেখানে যাক, কিন্তু যখন জোরাজুরি করেছে তখন শেষ পর্যন্ত পৌঁছে দিতে রাজি হয়েছে। কিছুক্ষণের মাঝেই দেখা গেল সমুদ্রের নীল পানি কেটে জব্বার মিয়ার ট্রলারটা ছুটে যাচ্ছে। ট্রলারের ছাদের উপর তিনজন চুপচাপ বসে আছে। হকুন্দিয়া দ্বীপে পৌঁছে ট্রলারটাকে টেনে বালুর উপর তুলে জব্বার মিয়া নেমে এলো। সে এমনিতেই কথা বেশি বলে না, এখন আরো কম কথা বলছে। জয়ন্ত বলল, থ্যাংক ইউ ভেরি মাচ জব্বার মিয়া, আপনি নামিয়ে না দিলে আমাদের এখানে আসা হতো না। কাজটা ভালো হলো না। জব্বার মিয়া নিচু গলায় বলল, এর আগের বার যে খুন হয়েছে আপনাদের মতোই একজন ছিল, কিছু একটা সাহস দেখানোর জন্য এসেছিল, এসে হলো খুন। জয়ন্ত একটু ফ্যাকাশে মুখে বলল, আমরা খুন হব না, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আসতে চেয়েছিলেন, এসেছেন। জব্বার মিয়া শক্ত মুখে বলল, আমি এখানে অপেক্ষা করি, আপনারা একটু ঘোরাঘুরি করে আসেন, ফেরত নিয়ে যাই। নিয়াজ মাথা নেড়ে বলল, হ্যাঁ, জব্বার ভাই ঠিকই বলেছে, তুই আসতে চেয়েছিলি, এসেছিস, এখন চল যাই। জয়ন্ত বলল, তোরা যেতে চাইলে যা, আমি না দেখে যাব না। এখানে দেখার কি আছে? জঙ্গল গাছপালা দেখিসনি কখনো? জয়ন্ত বলল, আমি ভেতরে ঢুকে দেখতে চাই। জব্বার মিয়া একটা নিঃশ্বাস ফেলে ট্রলারের পাতাটন থেকে একটা কাঠ সরালো। দেখা গেল সেখানে হাতে তৈরি একটা বন্দুক। বন্দুকটা হাতে নিয়ে বলল, তাহলে এইটা সাথে রাখেন। জয়ন্ত ভুরু কুচকে বলল, বেআইনি অস্ত্র? লাইসেন্স আছে? লাইসেন্স কোথায় থাকবে? হাতে তৈরি বন্দুক ট্রলারে রাখি, চোর ডাকাতের উৎপাতের জন্য রাখতে হয়। না। জয়ন্ত মাথা নাড়ল, বেআইনি অস্ত্র রাখবো না। জব্বার মিয়া খানিকক্ষণ জয়ন্তর চোখের দিকে তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলে বন্দুকটা আবার পাটাতনের ভেতরে রেখে কাঠ দিয়ে ঢেকে দিল। জয়ন্ত বলল, আপনি কোনো চিন্তা করবেন না জব্বার মিয়া, আমাদের কিছু হবে না, আমরা বেশি ভিতরে যাব না, একটু ঘোরাঘুরি করে চলে আসব। জব্বার মিয়া বলল, আমাকে গিয়ে রিলিফ নিয়ে যেতে হবে, রিলিফ পৌঁছে দিয়েই আমি চলে আসব, আপনারা ঠিক এইখানে থাকবেন। ঠিক আছে। জব্বার মিয়া এবার ট্রলারের ছাদের সাথে লাগানো একটা লম্বা কিরিচ টেনে বের করে ওদের দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা সাথে রাখেন, এইটা রাখার জন্য লাইসেন্স লাগে না। জয়ন্ত ইতস্তত করে কিরিচটা হাতে নিল, সাবধানে ধার পরীক্ষা করে বলল, এইটা রাখবো? নিয়াজ বলল, রেখে দে, কখন কি কাজে লাগে। যদি কোনো বিপদ দেখেন আগুন জ্বালাবেন। আগুন? হ্যাঁ। ম্যাচ আছে সাথে? আছে। দুইটা মোমবাতি নিয়ে যান। দিনের বেলা মোমবাতি দিয়ে কি করব? সাথে রাখেন। বলে জব্বার মিয়া দুইটা বড় বড় মোমবাতি বের করে দিল। নিয়াজ মোমবাতিগুলো হাতে নেয়,
হঠাৎ করে সে কেমন যেন আতঙ্ক অনুভব করতে থাকে। শুকনো গলায় বলল, আর কিছু লাগবে জব্বার ভাই? দড়ি আর লাঠি। কেন? দড়ি আর লাঠি কেন? জব্বার মিয়া বলল, জানি না, তবে মানুষ বিপদে পড়লে লাগে। আগে যে লোকটা খুন হলো। জব্বার মিয়া হঠাৎ করে থেমে গেল। নিয়াজ ভয়ে ভয়ে বলল, যে খুন হলো? না কিছু না। জব্বার মিয়া মাথা নেড়ে বলল, আপনারা যখন যাবেনই তখন ভয় দেখে লাভ কি? তবু শুনি। শোনার কিছু নাই। একটা গর্তের মাঝে পড়েছিল, সাথে দড়ি আর অন্য মানুষ থাকলে বের হতে পারত। ও হ্যাঁ, সবসময় তিনজন একসাথে থাকবেন। ঠিক আছে, আমি অন্ধকার হবার আগেই আসব। ঠিক আছে। জব্বার ট্রলার থেকে একটা লম্বা বাঁশ এবং নাইলনের কিছু দড়ি বের করে দিল। বাঁশটা কেটে 3 টুকটা করে তিনজনের হাতে দিয়ে বলল, আল্লাহর মেহেরবান। নিয়াজ ফিসফিস করে বলল, আল্লাহ মেহেরবান। আর শোনেন, জব্বার মিয়া নিচু গলায় বলল, চোখগুলি সাবধান। চোখ? হ্যাঁ, চশমা থাকলে সবসময় চশমা পরে থাকবেন। জয়ন্ত অবাক হয়ে বলল, কেন? জব্বার মিয়া কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। জব্বারের ট্রলারটা শব্দ করে সমুদ্রের বুকে অদৃশ্য হয়ে যাবার পর ওরা তিনজন একজন আরেকজনের দিকে তাকায়। জয়ন্ত দুর্বল গলায় বলল, কাজটা ঠিক করলাম কিনা বুঝতে পারলাম না। শ্রাবণী বলল, ঠিক করিসনি, কিন্তু এখন আর কিছু করার নেই। জয়ন্ত দ্বীপটার দিকে তাকালো। গাছপালা ঢাকা নিঝুম একটা দ্বীপ। সমুদ্রের ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে, এছাড়া কোথাও কোনো শব্দ নেই। জয়ন্ত হাতের কিরিচটার উপর ভর করে দাঁড়িয়ে বলল, ভেতরে আর নাইবা গেলাম, বীজটাতে একটু হাঁটাহাঁটি করে দেখি। শ্রাবণী মাথা নাড়ল, বলল, আমাদের জোর করে এখানে এনেছিস, এখন পিছাতে পারবি না। তুই কি করতে চাস? ভেতরে যাব। ভেতরে যাবি? হ্যাঁ। জয়ন্ত কিছুক্ষণ শ্রাবণের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, বেশ। তিনজন হেঁটে হেঁটে যখন দ্বীপের ভেতর ঢুকছিল তখন শরৎকালের রৌদ্র মাত্র সতেজ হতে শুরু করেছে। যেখানে মানুষের জনবসতি আছে সেখানে পায়ে চলার পথ তৈরি হয়ে যায়। এই দ্বীপটিতে দীর্ঘদিন কোনো মানুষ থাকেনি বলে কোনো পথঘাট নেই। ভেতরে ঢুকতে হলে ঝোপঝাড় ভেঙে ঢুকতে হয়। তিনজন সেভাবেই ঢুকেছে। সবার আগে জয়ন্ত, তার হাতে বড় কিরিচ। ঝোপঝাড় বা বুনোলতা বেশি থাকলে সেটা কেটে পথটা খানিকটা পরিষ্কার করছে। জয়ন্ত থেকে কয়েক হাত পেছনে শ্রাবণী, সবার পিছনে নিয়াজ। পা ফেলার আগে বাঁশের লাঠিটা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করছে। ঠিক কী কারণে কারোই সঠিক জানা নেই। বালুবেলায় প্রখর রোদ ছিল, ভেতরে তার কিছুই অবশিষ্ট নেই। বড় বড় গাছের ছায়ায় আলো আঁধারি এক ধরনের আবছা অন্ধকার। তিনজন চুপচাপ মিনিট 10 হাঁটার পর শ্রাবণী হঠাৎ করে নিচু গলায় বলল, থাম। অন্য দুজন সাথে সাথে থেমে যায়। নিয়াজ ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? না কিছু হয়নি। তাহলে? আমার শুধু মনে হচ্ছে কেউ আমাদের লক্ষ্য করছে। শ্রাবণের কথা শুনে জয়ন্ত আর নিয়াজ চারিদিকে তাকালো। যতদূর চোখ যায় শুধু গাছ, লতাপাতা আর ঝোপঝাড়। কেউ যদি গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করে সেটি বোঝার কোনো উপায় নেই। ব্যাপারটা উড়িয়ে দেবার জন্য জয়ন্ত হাত নেড়ে বলল, কে এখানে লক্ষ্য করবে? তোর মনের ভুল। আমি যখন ছোট ছিলাম একদিন রাতে ঘুম ভেঙে গেল। আমার শুধু মনে হতে লাগলো কেউ একজন ঘরে আছে, আমাকে লক্ষ্য করছে। ভয়ে আমি গুটিসুটি মেরে শুয়ে রইলাম। সকালে উঠে দেখি চোর সবকিছু চুরি করে নিয়ে গেছে, বলল শ্রাবণী। জয়ন্ত পরিবেশটা হালকা করার জন্য বলল, তোর যে এরকম অতীন্দ্রিয় ক্ষমতা আছে আগে কখনো বলিসনি তো। আগে কখনো দরকার পড়েনি। ঠিক আছে, ব্যাপারটা পরীক্ষা করে দেখা যাক। কিভাবে? কিছুক্ষণ সামনে হেঁটে হঠাৎ করে ঘুরে পেছন দিকে তাকাই, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ঠিক আছে। কথা না বলে তিনজনে বেশ কিছুক্ষণ হেঁটে গেল এবং হঠাৎ করে পেছনে ঘুরে কয়েক পা ছুটে গেল। ওরা অবাক হয়ে দেখল সত্যি সত্যি কি একটা প্রাণী দুদ্দার করে পেছনে ছুটে গিয়ে নিরাপদ দূরত্ব থেকে তাদের প্রতি তাকিয়ে রইল। শ্রাবণী ভয় পাওয়া গলায় বলল, দেখেছিস দেখেছিস, আমি বলেছি না। জয়ন্ত খানিকক্ষণ প্রাণীটার দিকে তাকিয়ে বলল, এটা একটা বেজি, নেউলে। ইংরেজিতে বলে উইজেল। নেউলে? বেজি? হ্যাঁ। শ্রাবণী ভুরু কুঁচকে বলল,
তুই কেমন করে জানিস? আমি জানি, কারণ আমি বেজি দেখেছি। আমাদের গ্রামের বাড়িতে একজন মানুষ ছিল, তার একটা পোষা বেজি ছিল। ও, অসম্ভব হিংস্র প্রাণী, কিন্তু সাইজটা বিড়ালের মতো। কাজেই আমার মনে হয় তোর ভয় পাওয়ার কিছু নেই। এরকম করে আমাদের দিকে তাকিয়ে আছে কেন? মনে হয় আগে কখনো সুন্দরী মেয়ে দেখেনি। ফাজলামি করবি না, বাঁশ দিয়ে মাথায় একটা বসিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, ফাজলামি করবো না। দেখ কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে, যেন আমাদের কথা বুঝতে পারছে। বুঝতে পারছে না, বেজি হচ্ছে বেজি, তাদের মানুষের কথা বোঝার কথা নয়। তাহলে পালিয়ে যাচ্ছে না কেন? কৌতূহলে। এত কৌতূহল কেন? জয়ন্ত মাথা নেড়ে হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বলল, তুই কি বলতে চাইছিস? এই বেজিটা দেখে আমাদের ভয় চিৎকার করতে করতে পালিয়ে যাওয়া উচিত? না, তা বলছি না। শ্রাবণী ইতস্তত করে বলল, কিন্তু এটার ভাবভঙ্গি দেখে ভালো লাগছে না। হয়তো এটা পাগল, হয়তো এটা র্যাবিড। ঠিক আছে, আমি এটাকে তাড়িয়ে দিচ্ছি। বলে জয়ন্ত তার কিরিচ উঁচিয়ে বেজিটার দিকে ছুটে গেল। বেজিটা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করল। একেবারে শেষ মুহূর্তে পেছনের দুই পায়ের উপর ভর দিয়ে প্রায় মানুষের মতো দাঁড়িয়ে পেছন দিকে লাফিয়ে একটা ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত স্বীকার না করে পারল না, বেজিটা একটু অস্বাভাবিক। এই ধরনের বুনো প্রাণী মানুষকে আরো অনেক বেশি ভয় পায়। জয়ন্ত শ্রাবণের কাছে এসে বলল, হয়েছে তো, তোর বেজি পালিয়েছে। শ্রাবণী মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না। তিনজন আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে নিয়াজ চাপা গলায় বলল, আমার ব্যাপারটা ভালো লাগছে না। জয়ন্ত জিজ্ঞেস করলো, কোন ব্যাপারটা? নিয়াজ বলতে পারল না। প্রকৃত ব্যাপারটি যদি তারা জানতো, তাহলে তাদের কারোই ভালো লাগতো না। তারা তখনও বুঝতে পারছিল না প্রতি পদক্ষেপেই তারা একটা বিশাল বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছিল।